নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের আমাদের বিশেষ নিবেদন প্রমথ চৌধুরীর লেখা ফার্স্ট ক্লাস ভূত। প্রমথ চৌধুরী, যার সম্পূর্ণ নাম প্রমথনাথ চৌধুরী, 7ই আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি, ছোট গল্পকার ইত্যাদি। তিনি বীরবল ছদ্মনাম ব্যবহার করেছিলেন। তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। সবুজ পত্রপত্রিকার সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তন করেন। ছোট গল্প ও সনেট রচনাতেও হিসেবে তার বিশেষ অবদান রয়েছে। তিনি সবুজপত্র এবং বিশ্বভারতী পত্রিকার সম্পাদনা করেন। তার কিছু উল্লেখযোগ্য রচনা হল পদচারণ, নীলরোহিত, নানা কথা, ভাষার কথা, আমাদের শিক্ষা, তেল নুন লকড়ি ইত্যাদি। 2রা সেপ্টেম্বর 1946 সালে 78 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আমরা তারই লেখা একটি ছোট ভৌতিক গল্প আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের নিবেদন প্রমথ চৌধুরীর লেখা ফার্স্ট ক্লাস ভূত। আমরা তখন সবেমাত্র কলকাতা এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের স্কুলের থেকে ভালো সে বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য। আমরা আসার মাস 3 পরে হঠাৎ একদিন সারদা দাদা এসে আমাদের অতিথি হয়ে উঠলেন। সারদা দাদা কি হিসাবে আমার দাদা হতেন তা আমি জানি না। তাদের বাড়ি কিন্তু আমাদের গ্রামেও নয়। দেশ তার যেখানেই হোক, সেইখানে কিন্তু তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেই সময় উইয়ের ঢিপির মতন দেদার জমিদার ছিলেন। দেদার বলতে বেশি, আর তাদের সাথে তার একটা না একটা সম্পর্ক ছিল। তার সম্পর্কটা যে কি তা কেউ জানত না, কিন্তু ওর বাড়িতেই অতিথি হয়ে সে তার জীবনযাত্রা নির্বাহন করিত। মোটামুটি সব জায়গাতেই তিনি খুব বেশি আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, তারপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন খুবই ভদ্রলোক। এই হিসাবেই তিনি আমাদের দাদা হন। তিনি দাদা হন, মামা হন, দুঃসম্পর্কের শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। টাকা পয়সা তিনি কারোর কাছ থেকেই চাইতেন না। তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয় ছিলেন, আবশ্যক হলে তার কাছ থেকেই টাকা আনতেন। সেই মহিলাটির নাম নাকি সুখদা। সুখদার নাকি ঢের টাকা পয়সা ছিল, আর সন্তানাদিও তার কিছু ছিল না। তাই সুখদার আপনার লোক বলে তার নামটাই ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা বেশ খুশি হলাম। যদিও ইতিপূর্বে তাকে কখনো আমরা দেখিনি, তার নামও কখনো শুনিনি। আমাদের মনে হলো তার সাথে কথাবার্তা বলে কয়েক বাজবো। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না, আর স্কুল সহপাঠীদের সাথে গল্প করেও চমৎকৃত হতাম না।
আর সেকালে ছেলে মেয়েদের কলকাতার কথা বলার রস কলকাতার দুধের মতনই ছিল। সারদা দাদা রোজ সন্ধ্যেবেলায় আমাদের গল্প শোনাতেন। জীবনে তিনি যা কিছু দেখেছেন সেগুলিরই গল্প। মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা দাদা যা বলে তা 16 আনাই নাকি মিথ্যে, কিন্তু তাতে আমরা ভড়কাইনি, কেননা মিথ্যে কথা আমাদের আদালতে চলে না। কিন্তু গল্পের ভেতরে ব্যাপারটা দিনরাতি চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগটাই ভূতের গল্প বলতেন। সে কথা আমরা মায়ের কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকালার দাদার কাছে তিনি প্রতিদিন নাকি ভূতের গল্প বলতেন। ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরেও যেতে ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকালার বাড়ি আসা বন্ধ করে দিলেন। তারপরে মা সারদা দাদাকে বিদায় করে দেন। এই ভয়ে মায়ের কাছে এই গল্প সাহিত্যের কোনো ব্যাপারের কোনো পুনরাবৃত্তি করতাম না। তাছাড়া কলকাতা শহরে তো কোনো ভূতেরই ভয় নেই। রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি, কোনো জঙ্গলও নেই। ভূতেরা আলোকে প্রচন্ড ভয় পায়, তাছাড়া মানুষের চেঁচামেচিকেও ভয় পায়। কলকাতায় আলো যতটা না থাকে, হই হুল্লার ততোধিক বেশি থাকে। অত হট্টগোলের মধ্যে কখনো ভূত আসে না। সারদা দাদা সেই সব ভূতের গল্পই বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো সবসময় শুধু পাড়া গায়ের ভূতের কথা বলেন, আপনি কি কখনো সাহেবপুর দেখেছেন? সারদা দাদা উত্তর করলেন, দেখবো কোত্থেকে? সাহেবরা তো এদেশে মরে না। সাহেবরা এই দেশে না মরলে তাহলে এদেশে তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় কলিশন হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ? তাহলে এত যে কলকাতায় গোরস্থান, তাতে কাদেরকে পুঁতে রেখেছে? ও সব তো সব ফিরিঙ্গি। তবে 2-4 জন সাহেব যে মরে না, ও কথা আমি বলছি না। যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাই না। কেন? এদেশে তারা গাছেও থাকে না, পায়ে হেঁটেও বেড়ায় না। তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায়, আর ফিরেঙ্গি ভূতেরা সেকেন্ড ক্লাস গাড়িতে। তবে কিন্তু আমি একবার একজনের দেখা পেয়েছিলাম, আর তার হাতে যা সাজা শাস্তি পেয়েছিলাম তার বলবার কথা নয়। আজও মনে হলে আমার কান্না পায়। হ্যাঁ, আমরা সেই সাহেব ভূতেরই গল্পটা শুনতে চাই। তখন সারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বলছি শোনো। কিন্তু এ গল্প জেনে আর কাউকে বলা যাবে না। এই গল্প কাউকে বলবো না কেন? আবার যদি মানহানির মামলায় পড়ে যাই? মরা লোকেও মানহানির মামলা করলে জরিমানা হয়, জেলও হয়। আবার জেল কাটতে আমার একদমই ইচ্ছে নেই। তাহলে বলি কথাটা, হ্যাঁ? আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলাম। হাওড়া স্টেশনে যখন পৌঁছালাম তখন গাড়ি এই ছাড়ে ছাড়ে অবস্থা। তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লাম। এই মনে করে উঠলাম যে পরের স্টেশনে নেমে ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাসে গিয়ে উঠব। গাড়ি যেই ছাড়লো অমনি বাথরুম থেকে এক সাহেব বেরিয়ে এলো। ঝাড়া সাড়ে 6 ফুট লম্বা, মুখ পুরো রক্তবর্ণ, চোখ দুটো গুগলির মতো, আর তার সর্ব অঙ্গ দিয়ে বেজায় মদের গন্ধ বেরাচ্ছে। আবার কিন্তু সেই গন্ধটা কিন্তু বিলেতি মদের। সে ঘরে ঢুকেই বলল, কালুচামড়া আদমি নিচু চাও।
আমার তখন ভয় নাড়ি ছিঁড়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, अभी की कोड़े हम नीचू जाओगे और दूसरा स्टेशन आएगा तो चला जाओगे। তিনি বললেন, वो सब नहीं हो सकता। तुम्हारा कपड़ा बहुत महंगा, तुम्हारा देह से भी बहुत गंदी बदबू आ रही है। गुसलखाना में जाके तुम्हारा कपड़ा उतार के गुसल हम और उदय बुझा रहो। हम चला जाने से तुम गुसल खाने से निकलियो। हम जो बोलता अभी करो। जानता है हम कौन हैं? हम रेल का बड़ा साहेब है। আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলাম। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাতে স্নান করলুম। অমনি একটা দমকা হাওয়া এসে আমার কাপড় চোপড় কোথায় উড়িয়ে নিয়ে গেল। আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম। আর সাহেব তার কামরায় হুটোপুটি করতে লাগলেন। ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর, গাধা, উল্লুক প্রভৃতি আমাকে বলতে লাগলেন। আমি নীরবেই সব গালিগালাজ হজম করলাম। প্রায় ঘন্টাখানেক এভাবেই কেটে গেল। আমি তখন ভিজে গায়ে হি হি করে কাঁপছি। সর্বঙ্গে এক টুকরো কাপড় নেই এবং পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন এবং লাফাচ্ছেন। মাঝপথে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামলো। ক্লিক করে একটা আওয়াজ হলো, গেটের ছিটকিনি খুলবার আওয়াজ। তারপর গাড়ি ফের আবার চলতে লাগলো। পাশের ঘরে টু শব্দ পর্যন্ত নেই। তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সেই ঘরে যাওয়ার চেষ্টা করলাম। ওরে সর্বনাশ! বড় সাহেব স্নানের ঘরের ছিটকিনি বাইরে দিয়ে টেনে দিয়ে গেছেন। আমি সেই অন্ধকূপের ভেতর আটকা পড়ে রইলাম। আধা ঘন্টা পর গাড়ি বর্ধমানে এসে পৌঁছলো। আর আমি বাথরুমের জানালা দিয়ে মুখ বার করে যা থাকে কপালে ভেবে কুলি কুলি বলে চিৎকার করতে লাগলাম। তারপরে একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জ্বেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে আমাকে ভূত ভেবে কুলিটা ভয়ে পালিয়ে গেল। শেষটায় স্টেশন মাস্টার বাবু এসে, भूत नहीं है, चोर है चोर বলাতে কুলিরা আমাকে পাশের ঘরে ঢুকিয়ে মারতে মারতে আধ মরা করে প্ল্যাটফর্মের উপরে টেনে নিয়ে গেল। স্টেশন মাস্টার বলল, শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে। একজন আমাকে একটি ছেঁড়া কাপড় পরতে দিল। সেই কাপড় পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললাম। তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায়। তাছাড়া এই ট্রেনে কোনো সাহেব আসেনি, আর কোথাও সে নেমেও যায়নি। তখন বুঝলাম যারাতে আমি নাস্তানাবোধ হয়েছি সে সাহেব নয়, সে হলো সাহেবের ভূত। তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন। সেখানেও প্রথমে এক পোস্ত মার হলো। তারপর দারোগা বাবুর জেরা। যা ঘটেছিল সব তাকে খুলে বললাম। তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন, কেননা তিনিও নাকি একটা পেতনির হাতে পড়ে বেজায় নাজেহাল হয়েছিলেন। তারপর দিনই দারোগাবাবু আমাকে আদালতে হাজির করলো। আমার অপরাধ নাকি গুরুতর, আর অবিলম্বে নাকি আমার খুব তাড়াতাড়ি বিচার হওয়া দরকার। হাকিমবাবু ছিল অতিশয় ভদ্রলোক, উপরন্তু উচ্চ শিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন। ভগবান দোহাই ও ভূতের দোহাই ইংরেজ আদালতে চলে না। ভগবান ও ভূত এদের দুয়ের অস্তিত্ব বেআইনি। অগত্যা তিনি আমাকে 1 মাসের মেয়াদে জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে গাঁজা খেয়ে ফার্স্ট ক্লাস গাড়িতে ভ্রমণ। তারপর আমাকে খুবই সতর্ক করে দিলেন, এই বলে যে গাঁজা খাও তো খেও, কিন্তু গাঁজায় জম দিয়ে বিনা টিকিটে ট্রেনে উঠো না। বিশেষত তৈরঙ্গ স্বামী শেষে ফার্স্ট ক্লাসে তো নয়। আমি বললাম, হুজুর গাঁজা আমি খাই না। তিনি বললেন, গাঁজা খেয়ে বলেই তো তোমাকে লঘু দণ্ড দিলাম, নই হলে তোমাকে দাঁড়া সাকর দিতাম। দেখো
তোমরা তো ফার্স্ট ক্লাস ভূতের কথা সব শুনলে। এদের তুলনায় পাড়াগাঁয়ের ভূতেরা অনেক বেশি সভ্য।